দুদকের উপপরিচালক পলাশ সাময়িক বরখাস্ত। ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের সময় শেষ। মনোনয়নপত্র নিয়েছেন ৫৫৮ জন। টাঙ্গাইলে স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় মহিলা পরিষদের উদ্বেগ। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে সরকারকে সহযোগিতায় সেনাবাহিনীর প্রস্তুত, জানালেন সেনাপ্রধান। পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয় বিএনপি, যা বললেন ফখরুল। ছাত্র আন্দোলনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫ জন গ্রেপ্তার। শিক্ষককে ছুরিকাঘাত করে টিসি দেওয়ার প্রতিশোধ নীল ছাত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। দুর্নীতি দমন কমিশনের দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আহসানুল কবির পলাশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে দায়িত্বের অবহেলা, ক্ষমতার অপব্যবহার ও জাল কাগজপত্র তৈরি করে আবাসন প্রকল্পকে পরিকল্পনা পাশের সুবিধা দেওয়ার অভিযোগ রয়েছে। ৬ আগস্ট দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মমিন স্বাক্ষরিত এক আদেশে বরখাস্তের বিষয়টি জানানো হয়। আদেশে বলা হয়, ২০২৩ সালের নভেম্বর মাসে আহসানুল কবির পলাশকে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড সংক্রান্ত অভিযোগের অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে তিনি নির্ধারিত সময়ে কোনো প্রতিবেদন দাখিল করেননি এবং সময় বৃদ্ধির জন্য আবেদনও জানাননি। এ ঘটনায় কমিশনের কর্মচারী বিধিমালা ২০০৮ অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। পরে গত ১৬ জুলাই কমিশনের সভায় বিধি ৪৩-এর ১ মোতাবেক তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। বরখাস্তের সময় তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন। এ আদেশ ৬ আগস্ট থেকে কার্যকর হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের সময় শেষ হয়েছে। আজ মঙ্গলবার শেষ দিনে মনোনয়নপত্র নিয়েছেন ৯৩ জন। এ নিয়ে টানা ৮ দিনে ডাকসুর ২৮টি পদে মোট ৬৫৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের ৩য় তলায় ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন এক ব্রিফিংয়ে এসব তথ্য জানায়। অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ডাকসুতে ভিপি, জিএ সহ ২৮টি পদে মোট ৫৫৮ জনের মনোনয়নপত্র নিয়েছেন। তাদের মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১০৬ জন। আর হল সংসদের হিসাব এখনও পাওয়া যায়নি। গতকাল পর্যন্ত হলগুলোতে ১২২২৬ জন মনোনয়নপত্র নিয়েছেন। এই সংখ্যা কিছু বাড়তে পারে। জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ ও বামপন্থী ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে ইতিমধ্যেই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য অনেকে মনোনয়নপত্র কিনেছেন। এদিকে মনোনয়নপত্র সংগ্রহের সময় বাড়ানোয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব অভিযোগ তুলেছে গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ কয়েকটি ছাত্র সংগঠন। তারা বলেছে, একটি ছাত্র সংগঠনকে বিশেষ সুবিধা দিতেই প্রশাসন সময় বাড়িয়েছে। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধান রিটার্নিং কর্মকর্তা বলেন, কাউকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য আমরা একদিন সময় বৃদ্ধি করিনি। আপনারা দেখছেন গতকাল শিক্ষার্থীদের উপস্থিতি কেমন ছিল। ডাকসু তাদের অধিকার, সেই অধিকারটুকু যেন শিক্ষার্থীরা ভালোভাবে নিতে পারে, সেজন্যই আমরা একদিন সময় বাড়িয়েছি। ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী এখানে কোনো শিক্ষার্থীর দলীয় পরিচয় নেই, এখানে কোনো প্রতীক নেই। সবাই শিক্ষার্থী পরিচয়ে মনোনয়নপত্র নিয়েছেন। আমরা কোনো শিক্ষার্থীর প্রতি পক্ষপাত আচরণ করিনি। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় তরফপুর গ্রামে এক ব্যক্তির স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ মহিলা পরিষদ। আজ মঙ্গলবার সংগঠনের এক বিবৃতিতে এই ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার ও যথাযথ শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি এই ধরনের ঘটনা প্রতিরোধে ব্যক্তি, পরিবার ও সমাজকে যুক্ত করে সমন্বিত সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, আজ মঙ্গলবার বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, তরফপুর গ্রামের আব্দুল লতিফ নামের এক ব্যক্তির ১ বছর আগে সৌদি আরব থেকে দেশে ফিরে আসেন। দাম্পত্য কলহ থেকে তার স্ত্রীর ১ সপ্তাহ আগে বাবার বাড়ি চলে যান। গত রোববার ১৭ আগস্ট আব্দুল লতিফ শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে বুঝিয়ে শুনিয়ে নিজের বাড়িতে নিয়ে আসেন। পরদিন সোমবার দুপুরে ঘরের ভেতরে খাটের ওপর শোয়া অবস্থায় তার স্ত্রীর গলাকাটা কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান। বিবৃতিতে বলা হয়, লক্ষ্য করা যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে পরিবারের সদস্যদের মাধ্যমে নারী ও কন্যারা নির্মম ও নৃশংস সহিংসতার শিকার হচ্ছে। নারীরা বিভিন্ন কলহের জেরে স্বামী ও তার পরিবারের সদস্যদের হাতে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, যা খুবই উদ্বেগজনক। সংঘটিত ঘটনায় নারী ও কন্যাদের স্বাভাবিক জীবনযাপন ক্ষতিগ্রস্ত হচ্ছে, নিজ বাসস্থানেই তাদের নিরাপত্তা হুমকির সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের ঘটনার প্রতিরোধ, দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ ও সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।
অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে সরকারকে সহযোগিতায় সেনাবাহিনী প্রস্তুত বলে জানালেন সেনাপ্রধান। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, এখন নির্বাচনের দিকে যাচ্ছে দেশ। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছেন। দীর্ঘ সময় ধরে সেনারা মাঠে দায়িত্ব পালন করেছেন। আগে এত দীর্ঘ সময় মাঠে থাকতে হয়নি। তাই সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে। দূরত্ব থাকলে তা দূর করতে হবে। মঙ্গলবার ১৯ আগস্ট সকালে ঢাকা সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে সেনা সদস্যদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে একথা বলেন সেনাপ্রধান। এতে পদস্থ কর্মকর্তারা সরাসরি উপস্থিত ছিলেন। এ সময় সব সেনা স্থাপনার কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হন। সেনাপ্রধান জোর দিয়ে বলেন, দেশের মানুষ এখন সেনা সদস্যদের দিকে তাকিয়ে আছে। তোমরাই দেশের ভবিষ্যৎ। তাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে এবং বাহিনীর চেন অব কমান্ড অক্ষুণ্ণ ধরে রাখতে হবে। সেনাবাহিনী একটি পেশাদার সংগঠন। মাঠে দায়িত্ব পালনের সময় পেশাদারিত্ব দেখাতে হবে। প্রতিশোধমূলক কোনো কাজে জড়ানো যাবে না। বাংলাদেশ সেনাবাহিনী ইস্যুতে নানা কটূক্তির জবাবে তিনি বলেন, এসব মন্তব্যের অখুশি হওয়ার কিছু নেই। যারা এসব করছে তাদের বয়স কম। তারা আমাদের সন্তানের বয়সী। তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে। তারা নিজেরাই লজ্জিত হবে। নাম উল্লেখ না করে সেনাপ্রধান বলেন, একজন সেনা সদস্যর বিরুদ্ধে রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ তদন্তাধীন। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেনাবাহিনীর কোনো সদস্য রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াতে পারবে না। আরেক কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ নিয়েও তদন্ত চলছে। নৈতিক সংখ্যালনের বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। তবে মিডিয়া ট্রায়ালের ভিত্তিতে কাউকে সাজা দেওয়া হবে না। অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, একজন সেনা কর্মকর্তাকে গড়ে তুলতে রাষ্ট্র বিপুল অর্থ ব্যয় করে। তাই কেউ যাতে অপরাধে জড়াতে না পারে সে বিষয়ে আগেভাগেই খেয়াল রাখতে হবে। অপরাধে জড়িয়ে পড়ার পর তাকে বাড়ি পাঠিয়ে দিলে সেটি রাষ্ট্রের অর্থের অপচয় ছাড়া কিছুই নয়। হামলার এক পর্যায়ে গুলি, জামায়াতের ২ কর্মী আহত। নোয়াখালীর বেগমগঞ্জে ফুটবল খেলা দেখা নিয়ে দ্বন্দ্বের জের ধরে যুবদল কর্মীর গুলিতে জামায়াতের ২ কর্মী আহত হয়েছেন। রোববার রাত ৮টার দিকে উপজেলার গোপালগঞ্জ ইউনিয়নের তুলাচর গ্রামের এই ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেননি পুলিশ। গুলিবিদ্ধ ২ জন হলেন মোহাম্মদ সজীব হোসেন ও মোহাম্মদ তুষার। তারা তুলাচড়া এলাকার বাসিন্দা। আহতরা জামায়াতের কর্মী বলে দাবি করেছেন বেগমগঞ্জ উপজেলা জামায়াতের আমির আবু জায়েদ। ঘটনার বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার পরিদর্শক দপ্তর মোহাম্মদ হাবিবুর রহমান। জানা যায়, গত শুক্রবার বিকেলে উপজেলার গোপালগঞ্জ ইউনিয়নের আলী হায়দার হাই স্কুল মাঠে স্থানীয় বিএনপির কর্মীরা একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। খেলা দেখাকে কেন্দ্র করে জামায়াতের কর্মী রাসেলের সঙ্গে বিএনপির কর্মী মানিকের বাগবিতণ্ডা হয়। বিবাদ মীমাংসার জন্য রোববার রাতেই ওই গ্রামে একটি সমঝোতার বৈঠক ডাকা হয়। ওই বৈঠকের সময় স্থানীয় যুবদল কর্মী হাবিব ও ছাত্রদলের কর্মী মহসিনের নেতৃত্বে সশস্ত্র মহড়া দেয় একদল লোক। ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।